আসসালামু আলাইকুম, আমি সাবিহা আক্তার eduLiteracy থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা অনার্সদের 4th ইয়ারের একটি নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং এই সাবজেক্টটির নাম হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। তার মানে আজকে আমরা অনার্সদের 4th ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটির নাম হচ্ছে সুনাম ও শেয়ারের মূল্যায়ন। হ্যাঁ, তো ইংলিশে যদি জানতে চাই ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। আজকে আমরা আরো কিছু সূত্র দেখে নিব। তো সেই সূত্রগুলোর মধ্যে আজকে আমরা যে সূত্রগুলো দেখবো বা রুলস গুলো দেখবো সেগুলো হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। এই ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে কিভাবে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে পারি সেটা, মানে প্রথমে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হয়, কিভাবে বের করতে হবে সেটা দেখব। তারপরে এই ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হয়, সেটা বের করা দেখবো যে কিভাবে বের করতে হয়। এবং আমাদের এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট এটা বের করতে হয়। তো অনেকে আমাকে বলতে পারেন যে এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট এটাকে তো আমরা বের করেছি এর আগে, যতগুলো বছরের প্রফিট থাকে সবগুলো বছরের প্রফিটকে যোগ করি এবং যে কয়টা বছর থাকে সেই কয়টা বছর দিয়ে ভাগ করে দিই, তাহলেই তো আমাদের এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট বের হয়ে যায়। কিন্তু আমি বলবো যে ওগুলোর মধ্যে কোনো কাজ ছিল না, তাই আমাদের সহজে বের হয়ে গেছে। কিন্তু এই এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট এটাও বের করার জন্য আমাদের একটা ছক করার প্রয়োজন হয় বা একটা ক্যালকুলেশন করার প্রয়োজন হয়। তো সেই ক্যালকুলেশনটা কি বা কিভাবে করতে হবে সেটা আজকে আমরা দেখব। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। ওকে, তো ক্যাপিটাল এমপ্লয়েড এর মধ্যে প্রথমে আমাদের বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটস। তো অনেকে আমাকে কোশ্চেন করতে পারেন যে ক্যাপিটাল এমপ্লয়েডটা কি, তো তাদের উদ্দেশ্যে বলবো নিট অ্যাসেটস বলতে আমরা কি বুঝি। ক্যাপিটাল এমপ্লয়েড মানে তাই, নিট অ্যাসেটস যা ক্যাপিটাল এমপ্লয়েডও তাই। তো এখানে ক্যাপিটাল এমপ্লয়েড এই যে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটস, আমাদের সবগুলো সম্পদের বর্তমান মূল্যটা আমাদের এখানে নিতে হবে। ঠিক আছে, মানে বর্তমানে আমাদের সম্পদগুলোর যে মূল্যটা আছে সেইটা আমরা নিব, নাকি আগের বা পরের যে মূল্যটা আছে সেটা। ঠিক আছে, বর্তমানের মূল্যটা আমরা নিব। ওকে, এখানে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি থাকলে সেগুলো নিব, ল্যান্ড থাকলে সেটা নিব, বিল্ডিং, তারপর গুডউইল। গুডউইলে একটু কথা বলি। গুডউইলের মধ্যে যদি আমাদের অ্যাট কস্ট দেওয়া থাকে, গুডউইলে যদি অ্যাট কস্ট দেওয়া থাকে তাহলে তবেই আমরা সেটা ক্যাপিটাল এমপ্লয়েডে আনবো। আর অ্যাট কস্ট এই কথাটা যদি না থাকে গুডউইলে বলা, তাহলে আমরা সেই গুডউইলটা ক্যাপিটাল এমপ্লয়েডে আনবো না। কথাটা কি বুঝাতে পারলাম? তারপর ট্রেড ইনভেস্টমেন্ট, এটার টাকাটা নিতে হবে, নিয়ে এই সবগুলো যোগ করে আমরা টোটাল একটা পরিমাণ বের করব। ওকে, তারপর মাইনাস করে দেব কারেন্ট লায়াবিলিটিস। মাইনাস করব কি? কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে এখানে কারেন্ট লায়াবিলিটিস বলতে আমরা কি বুঝি? চলতি দায়। তো চলতি দায়গুলো যা যা আছে, যেরকম অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, ডিউ এক্সপেন্সেস, এরকম চলতি দায় যা যা থাকবে আমাদের প্রশ্নের সবকিছুই আমরা আনবো এবং সেগুলো যোগ করে এই টোটাল অ্যাসেটস থেকে মাইনাস করে দিব। করলে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলবো কি? ক্যাপিটাল এমপ্লয়েড। আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বের করা হয়ে গেল। এইভাবেই আমরা ক্যাপিটাল এমপ্লয়েড অথবা নিট অ্যাসেট বের করে নিতে পারি। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে বের করতে হয় সেখানে। এটা হচ্ছে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার যে বক্সটা বা রুলসটা সেটা। ঠিক আছে, তো প্রথমে ওই যে আগে আমরা যে ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করেছিলাম সেই ক্যাপিটাল এমপ্লয়েডটাকেই আমরা এখানে নিয়ে আসলাম। আসার পর এখান থেকে আমাদের কারেন্ট ইয়ারের যে প্রফিট আছে, মানে চলতি বছরের যে প্রফিট আছে সেইটার অর্ধেক এখান থেকে মাইনাস করতে হবে। কথাটা কি বুঝতে পারলাম? চলতি বছরের যে প্রফিট আছে, মুনাফাটা আছে, সেই মুনাফার অর্ধেক আমরা এই টাকাটা থেকে মাইনাস করব। তো অর্ধেকটা আমরা কিভাবে মাইনাস করবো? সেই অর্ধেকটা বের করার জন্য আগে আমাদের চলতি বছরের প্রফিটটা বের করতে হবে। অর্ধেক মুনাফাটা বের করার জন্য আগে আমাদের কি করতে হবে? কারেন্ট ইয়ারের যে প্রফিট সেটা আগে আমাদের বের করতে হবে। এই যে ক্যালকুলেশনটা করে আমরা কারেন্ট ইয়ার প্রফিটটা বের করেছি, এতটুকু আগে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো কারেন্ট ইয়ার প্রফিট বের করার জন্য কি কি করতে হয় ভালো করে দেখে নেন। আমাদের কারেন্ট ইয়ারের যে প্রফিটটা আমাদের প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রফিটটা আমরা নিলাম। ওকে, নেওয়ার পর এখান থেকে আমাদের যে আয়গুলো ব্যয়গুলো আছে এগুলো যোগ বিয়োগ করে আমাদের এক্সাক্ট যে প্রফিটটা সেটাকে আমাদের বের করতে হবে। সেটা কিভাবে বের করবো দেখেন। কারেন্ট ইয়ার প্রফিট নিলাম, নিয়ে এখান থেকে যদি আমাদের কোনো অলস ইনভেস্টমেন্ট থাকে,
অলস ইনভেস্টমেন্ট থাকে, সেই অলস ইনভেস্টমেন্টের যে ইন্টারেস্টটা হবে সেটা আমরা বিয়োগ করব। এখন বলতে পারেন যে কেন, এটা তো আমাদের আয়, তাহলে আয়টা আমরা কেন বিয়োগ করব? তো তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, আমরা বিজনেস করতে গেলে কি করি, আমাদের যে বাড়তি ইনকামগুলো সেগুলোকে আমরা সরিয়ে রাখি। কেন? যে আমাদের বিজনেসে লাভ হতে পারে, লস হতে পারে, ঠিক আছে? তো বাড়তি ইনকামটাকে সরিয়ে আমরা একটা আলাদা জায়গায় রেখে দিই, যাতে যখন আমাদের প্রফিটটা কম হবে বা প্রফিটটা আমাদের মন মতো হবে না, বা যখন আমাদের কোম্পানিতে লস হয়ে যাবে, ব্যবসায় লস হয়ে যাবে, তখন যেন আমরা ওই বাড়তি ইনকামটাকে দিয়ে এটাকে কি করতে পারি, একটু পুষিয়ে নিতে পারি। এই কারণে আমরা কি করি, আমাদের বাড়তি যে ইনকামগুলো থাকে, যেগুলো আমাদের বিজনেসে আমরা আশা করি না বাট হয়ে যায়, সেই ইনকামগুলোকে আমরা সরিয়ে রাখি, ঠিক আছে? তো এখান থেকে আমাদের বাড়তি যে আয়গুলো আছে সেগুলোকে আমরা সরিয়ে আমাদের এক্সাক্ট যে প্রফিটটা সেটা বের করব, ঠিক আছে? এই কারণে আমাদের এই যে অলস ইনভেস্টমেন্টের যে আয়টা, সুদটা, আয়, এটা আমরা কি করব, বিয়োগ করব। আচ্ছা, তারপরে লোন এবং ডিবেঞ্চার, এইটার উপর যে সুদটা আমরা দেই সেটা যোগ করব, কারণ আমাদের ব্যয়টা আমরা এখানে একটু বেশি করে দেখাবো, ব্যয়টা একটু বেশি করে দেখাবো, আবার অতিরিক্ত বেশি যাতে না দেখাই, যাতে লস হয়ে যায়। হ্যাঁ, মানে মিডিয়াম, মানে যে ব্যয়টা আমাদের হওয়ার কথা ছিল না বাট হয়ে গেছে, সেই ব্যয়টা, ঠিক আছে? তো লোন বা ডিবেঞ্চারের উপর যদি কোনো ইন্টারেস্ট দিয়ে থাকি তাহলে সেটা যোগ করব। তারপরে কোনো সম্পদের উপর যদি ডেপ্রিসিয়েশন ধরতে হয়, ডেপ্রিসিয়েশন কখন ধরবো, যখন কোনো সম্পদের পাশে অ্যাট কস্ট কথাটা বলা থাকবে, তখন সেই সম্পদের পাশে আমরা সেই সম্পদটার উপর ডেপ্রিসিয়েশন ধরবো। এবং ডেপ্রিসিয়েশনের পার্সেন্ট বলা না থাকলে কিভাবে পার্সেন্ট ধরতে হয় সেটা কিন্তু আমি একদম আমাদের পার্ট 1-এ যে ভিডিওটা আছে সেখানে আমি বলেছি যে কোন সম্পদের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন ধরতে হয়। ওকে, সো আমাদের ডেপ্রিসিয়েশন, সম্পদের উপর ডেপ্রিসিয়েশন হলে সেটা আমরা ধরবো, কিন্তু গুডউইল বাদে। গুডউইলের পাশে যদি এক কস্ট লেখাও থাকে না, তাও আমরা সেটার উপর অবচয় ধরবো না, কারণ গুডউইলের অবচয় হয় না। আর আমরা এখানে গুডউইলেরই ক্যালকুলেশন করছি, এই যে সব ক্যালকুলেশন করছি এগুলো করে আমরা কি বের করব, সুনাম, গুডউইলটা বের করব। সো এখানে আর গুডউইলের অবচয় ধরবো না। আর এমনিতেও গুডউইল, সুনামের অবচয় হয় না, অবক্ষয় হয় বাট অবচয় হয় না। তো ডেপ্রিসিয়েশন ধরবো, সম্পদের উপর ডেপ্রিসিয়েশন থাকলে সেটা ধরবো, মাইনাস ব্যাড ডেপস। ব্যাড ডেপটা আমাদের কিভাবে হয়, ডেপ্টর্স থেকে। যখন আমাদের ডেপ্টর্স, আমাদের ধরেন আমাদের ডেপ্টর্স আছে 1 লাখ, এবার এই বছরে এসে আমরা ডেপ্টর্স দেখলাম 90,000, তার মানে এই যে 10,000 টাকা কম হয়ে গেল, এইটাকে আমরা বলবো কি, ব্যাড ডেপস, ঠিক আছে? মানে আমাদের ডেপ্টর্স, দেনাদার ছিল বছরের শুরুতে 1 লাখ, বছরের শেষে এসে দেখলাম আমাদের দেনাদার আছে 90,000, তার মানে কি 10,000 টাকা কমে গেছে। এই যে 10,000 টাকা কমে গেল, কেন কমে গেল, এটাকে আমরা বলতে পারি আমাদের ব্যাড ডেপস, ঠিক আছে? ওকে, ব্যাড ডেপস মাইনাস করে দিব। ক্রেডিটর্স, পাওনাদার, পাওনাদার যদি কমে যায় যোগ করব, আর পাওনাদার যদি বেড়ে যায় তাহলে বিয়োগ করব, ঠিক আছে? তো এই ক্যালকুলেশনগুলো করে, যোগ বিয়োগ ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি সেইটার থেকে ট্যাক্স মাইনাস করব, ঠিক আছে? ট্যাক্স মাইনাস করবো। ধরেন আমাদের একটা অঙ্ক আমরা পেলাম যেখানে আমাদের ট্যাক্সের পার্সেন্টেজ দেওয়া নেই, বাট বলে দিছে প্রফিট বিফোর ট্যাক্স। প্রফিটটা কি, ট্যাক্সের আগের যে প্রফিট সেটা দেওয়া আছে। তো এই ক্যালকুলেশনগুলো করলাম, করে আমাদের ট্যাক্স ধরতে হবে, কিন্তু ট্যাক্সের পার্সেন্টেজ দেওয়া নাই, তাহলে আমরা কিভাবে ধরবো, তখন আমরা 40% দিয়ে করে নিব, ঠিক আছে? আর যদি কোনো অঙ্কে এরকম বলা থাকে যে ট্যাক্সের আগের না পরের, এরকম কোনো কিছু বলা নাই, ট্যাক্সের আগের না পরের এরকম কোনো কিছু বলা নাই, বাট আমাদের এই যে ডেপ্রিসিয়েশন ধরতে বলেছে, ব্যাড ডেপ্ট আছে, তারপর ইন্টারেস্ট আছে, এই টাইপের যদি কোনো অঙ্ক দেখি, মানে এই ক্যালকুলেশনগুলো আছে, বাট ট্যাক্স সম্পর্কে কোনো কিছু বলা নাই, যে ট্যাক্সটা কি আগের না পরের এরকম কোনো কিছু বলা নাই, তখন আমরা কি করব, দেখেন এই ক্যালকুলেশনগুলো করে তারপরে কিন্তু আমরা ট্যাক্সটা ধরি, তাই না? তার মানে এই ক্যালকুলেশন যে অঙ্কের মধ্যে আছে, তার মানে কি আমাদের এই টাকাটা আছে এবং এই টাকা থেকে এই ক্যালকুলেশনগুলো করে ট্যাক্সটা বাদ দিয়ে তারপরে আমাদের কি করতে হবে, কাজটা করতে হবে। কথাটা কি বুঝাতে পারলাম? ওকে, সো এবার অঙ্ক দেখলে আমরা বুঝে যাব যে কখন আমাদের ট্যাক্স ধরতে হবে, কখন আমাদের ট্যাক্স ধরতে হবে না। তারপরে যখন অঙ্ক করব আরো ক্লিয়ার হয়ে যাব। এরপর ট্যাক্সটা ধরে নিলাম, নেওয়ার পরে এটা বিয়োগ করব, করে যে টাকাটা পেলাম এটাকে বলবো কারেন্ট ইয়ার প্রফিট। কি বলবো, কারেন্ট ইয়ার প্রফিট, এত টাকা। ওকে, তো এইটার অর্ধেক আমরা এখানে নিব। তার মানে এখন কি করব, এই যে টাকাটা পেলাম এটাকে
2 দিয়ে ভাগ করে দিই। হ্যাঁ, এই যে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, এই টাকাটাকে 2 দিয়ে ভাগ করে যেটা পেলাম সেটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে এই টাকাটা থেকে এটা বিয়োগ করে দিব এবং টোটাল যেটা পাবো সেটাকেই আমরা বলতে পারি ACE, মানে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। কি ACE, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, বুঝতে পারলাম। এবং এর আগে আমরা কি বের করেছিলাম, ক্যাপিটাল এমপ্লয়েড, সেটা দিয়ে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করে নিলাম। এবার এই এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে আমরা কি বের করতে পারি, নর্মাল প্রফিট। তার মানে ACE, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, এটাকে যদি আমরা নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের কি বের হয়ে যাচ্ছে, নর্মাল প্রফিট বের হয়ে যাচ্ছে। তাহলে নর্মাল প্রফিট বের করার ক্যালকুলেশনটুকু বুঝে গেছি। ওকে, এরপরে চলে যাচ্ছি এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট বের করার যে ছকটা সেটা। এই চলে আসলাম এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিটে। এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিটের ক্যালকুলেশনটা হচ্ছে এভারেজ প্রফিট। এটা কিভাবে বের করি জানো, এভারেজ প্রফিট বের করার সূত্র হচ্ছে আমাদের যতগুলো বছরের প্রফিট আছে, ধরেন 6টা বছরের প্রফিট দেওয়া, তাহলে সবগুলো প্রফিটকে যোগ করব এবং কয়টা বছরের প্রফিট দেওয়া, 6 বছরের প্রফিট দেওয়া, সেই 6 দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। তাহলে 6 বছরের প্রফিটগুলো যোগ করলাম এবং 6 দিয়ে ভাগ করে দিলাম, যেটা পাবো সেটাকে এখানে বসিয়ে দিব এবং এটার নামই হচ্ছে কি এভারেজ প্রফিট। ওকে, বের করা হয়ে গেল। এভারেজ প্রফিট বের করার পর এই যে একটু আগে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করলাম না, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, ওই এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে যে যে অ্যাডজাস্টমেন্টগুলো আমরা নিয়েছিলাম, যোগ বিয়োগ যেগুলো করেছিলাম, সেই অ্যাডজাস্টমেন্টগুলোই আমরা এখানে এনে বসিয়ে দেবো। দেখেন, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ইন্টারেস্ট অন লোন, ওকে, ডেপ্রিসিয়েশন অন অ্যাসেটস, ব্যাড ডেটস, ডিক্রিজ অফ ক্রেডিটর্স, ইনক্রিজ অফ ক্রেডিটর্স, দেখছেন ওইখানে যে যে ক্যালকুলেশনগুলো ছিলাম সেইগুলোই এখানে এনে বসিয়ে দিলাম, দিয়ে এখান থেকে এগুলো যোগ বিয়োগ করে এই যে একটা অ্যামাউন্ট পেয়েছি, এইখান থেকে ট্যাক্স ধরবো। এখন বলতে পারেন ট্যাক্সটাও কি ওই আগেরটা এনে বসাবো, না, ট্যাক্সটার আগেরটা এনে বসাবো না। ট্যাক্সের পরিমাণ ওইখানে যত ধরেছি, ওইখানে কত ধরেছিলাম, 40%, তাহলে এখানেও 40% ধরবো। আর যদি প্রশ্নে বলে দেয় যে ট্যাক্স 50% বা 60%, এরকম যদি কোনো কিছু বলে দেয় তাহলে ট্যাক্স আমরা ওইটাই ধরবো, ওই ক্যাপিটাল এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডও 50% এবং এখানেও 50%। কিন্তু এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডে ওইটার উপর, ওই টাকার উপর আমরা ট্যাক্স ধরবো, আর এই অঙ্কে এই যে টাকাটা বের করবো না ক্যালকুলেশন করে, এইটার উপর ট্যাক্স ধরবো। বুঝতে পারলাম, ওইটার টাকার উপর ওইটার ট্যাক্স, এইটার টাকার উপর এইটার ট্যাক্স, ঠিক আছে। সো ট্যাক্সটা বের করে এখান থেকে বিয়োগ করে পেয়ে গেলাম কি AATP, মানে হচ্ছে এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট, এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট। ওকে, তো এখানে আমি আবার একটা কথা লিখে রেখেছি, দেখেন যে টাকার উপর বা সাথে অ্যাট কস্ট থাকবে ক্যালকুলেশনে ওই টাকার উপরই করতে হবে। তার মানে কি, কথাটা আমি বলছি হচ্ছে, ক্লিয়ার করে দিচ্ছি, যে আমাদের ধরেন এরকম আছে, আমাদের কোনো একটা সম্পদ, ধরেন আমাদের ল্যান্ড অ্যাট কস্ট লিখে দেওয়া আছে 1 লাখ টাকা, ওকে, এবং পরে গিয়ে আবার আমাদের বর্তমান মূল্য দেওয়া আছে ল্যান্ডের 2 লক্ষ টাকা, ঠিক আছে। তাহলে ডেপ্রিসিয়েশন, আমি বলেছিলাম যখন সম্পদের পাশে অ্যাট কস্ট লেখা থাকবে তখন আমাদের ডেপ্রিসিয়েশন ধরতে হয়। তাহলে ডেপ্রিসিয়েশনটা আমি কোন টাকার উপর ধরবো, ল্যান্ডের টাকাটা 2টা, একটা এটা, এটা হচ্ছে বর্তমান মূল্য আর এটা ছিল আগের মূল্য। তাহলে কোন টাকার উপর আমরা ডেপ্রিসিয়েশনটা ধরবো, সেটা হচ্ছে যেটার উপর, মানে যে টাকাটার সাথে অ্যাট কস্ট লেখা আছে, এই টাকার সাথে কি অ্যাট কস্ট লেখা আছে, না, কোনটার সাথে অ্যাট কস্ট লেখা, এই যে অ্যাট কস্ট লেখা, এইটার উপরে আমরা ডেপ্রিসিয়েশনটাকে ধরবো, ঠিক আছে। এইটার উপর আমরা ডেপ্রিসিয়েশনটা ধরবো আর এই টাকাটা নিয়ে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বের করব। কথাটা বুঝতে পারলাম, এইটাই আমি এই জায়গায় লিখে নিয়েছি যে এখানে, ঠিক আছে। সো এখানে আমাদের আজকের 3টা ক্যালকুলেশন হয়ে গেল। এই 3টা ক্যালকুলেশন দিয়ে আমি কিন্তু এখনো শেয়ার ভ্যালুয়েশনে যাইনি, কারণ এই যে 3টা বক্স আজকে দেখালাম, এই 3টা বক্স আমি আরো, এই 3টা বক্স নিয়ে আমি 2-3টা অঙ্ক করে দেখাবো, তারপর গিয়ে আমি শেয়ার ভ্যালুয়েশনের সূত্রগুলো দেখাবো এবং শেয়ার ভ্যালুয়েশনের ম্যাথ দেখাবো, ঠিক আছে। এখনো আমি
শেয়ার ভ্যালুয়েশন নিয়ে আলোচনা শুরু করি নাই, কারণ আমাদের একটু একটু করে আমি আগাচ্ছি যাতে আমরা সূত্রগুলো একটু একটু করে ধরতে পারি। হ্যাঁ, আমাদের 5টা মেথডে গুডউইল ক্যালকুলেশন করা যায়। ওকে, তো গুডউইল ভ্যালুয়েশনের জন্য যে 5টা মেথড দরকার সেই মেথডগুলো আমি দেখিয়েছি, মানে সূত্রগুলো দেখিয়েছি। তারপর সেই সূত্রগুলো দিয়ে আমি ছোট 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 কয়েকটা ম্যাথ দেখিয়ে আপনাদের সূত্রগুলো একটু মুখস্থ করিয়ে দিয়েছি, রাইট? আশা করি আমার ওই ভিডিওগুলো দেখে আপনাদের সূত্রগুলো ক্লিয়ার হয়ে গেছে এতদিনে। এরপর আমি কি করলাম, এখন আমি আবার 3টা বক্স নিয়ে আলোচনা করলাম। কি কি? ক্যাপিটাল এমপ্লয়েড, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এবং এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট। 3টা বক্স নিয়ে আলোচনা করলাম, আরো 3টা নতুন রুলস, এবং এই 3টা রুলস এর মধ্যে আমি 2-3টা অঙ্ক আপনাদের করে দেখাবো, যাতে আপনারা অঙ্কগুলো মানে এই বক্সগুলোর ক্যালকুলেশনগুলো ভালোভাবে আমরা বুঝে যাই। ওকে, তারপরে গিয়ে আমি শেয়ার ভ্যালুয়েশনটা ধরবো, তারপর ওইটার উপর আবার ম্যাথগুলো দিয়ে দিব, যাতে আপনারা আবার ওইটার ম্যাথগুলো মানে বুঝে যেতে পারি। মানে আমি জিনিসটা এমন ভাবে দিচ্ছি যাতে সূত্রগুলো আমাদের হয়ে যায় এবং অঙ্কগুলো আমাদের সাথে সাথে শেষ হয়ে যায়। ওকে, সো একটু একটু করে আগাচ্ছি, তাড়াহুড়ার কিছু নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে আজকে যে সূত্রগুলো আমি দেখালাম, এই সূত্রগুলোর উপর নেক্সট আমি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ঠিক আছে, তো ভিডিও আমার আলোচনা এখানেই আজকে শেষ। চলে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।